পূজা নামের এই মেয়েটির সবেমাত্র বিয়ে হয়েছে। তার চোখে রয়েছে সংসার করার নতুন নতুন সব স্বপ্ন, কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যায় যা রীতিমতো তার আত্মাকে কাঁপিয়ে দেয়। তার সঙ্গে এমনই ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যা সে ভুলেও কল্পনা করেনি। আর তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যখনই সে তার বড় ভাবিকে জানায়, তখন তার বড় ভাবি তাকে একটা থাপ্পড় মারে। কিন্তু পূজার সাথে এমন কি ঘটনা ঘটলো, আর এই ঘটনা যে পূজার একার সঙ্গে ঘটেছে তেমনটাও নয়। বলতে গেলে সমাজের অনেক মেয়েরাই এই ঘটনার শিকার হয়, যেখানে তাদেরকে শুধুমাত্র স্বামীর ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হয়। যখন মনে চাইবে তখন স্বামী তাদেরকে ভোগ করবে, আর যখন মনে চাইবে না তখন সে তাকে ছুঁড়ে ফেলে দিবে। এই ধরনের মেরিটিয়াল রেপের জন্য আমাদের সমাজে কোনো আইনও নেই। তাই আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে শুরু করুন। এখানে ছেলে মেয়ে সবার জন্যই শিক্ষার ব্যাপার রয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পটা শুরু হয় হাসি খুশি একটা পরিবারকে দেখিয়ে। আর এই পরিবারে একজন মহিলা রয়েছে যার নাম ছিল কমলেশ। সে খুবই দায়িত্বশীল একজন মহিলা। তার কাজ হলো তাদের পরিবারকে আগলে রাখা। কমলেশের স্বামীর নাম হলো রুদ্রপ্রতাপ, আর তাদের একটি ছোট্ট মেয়েও রয়েছে। এছাড়া বাড়িতে শ্বশুর শাশুড়ি ঠাকুমা ছাড়াও গল্পের মূল চরিত্র কমলেশের দেবর অরুণও রয়েছে। কমলেশ অরুণকে দেবর নয় বরং নিজের ছেলের মতো করেই দেখতো। কিন্তু অরুণ যেহেতু বড় হয়েছে তাই পরিবারের সবাই আজকে তার জন্য বিয়ের পাত্রী দেখতে যাচ্ছে। আর আজকে যে মেয়েকে তারা সবাই মিলে দেখতে যাচ্ছে তার নাম হলো পূজা। পূজা মেয়েটা খুবই মেধাবী ছিল। সে ইংলিশ ডিপার্টমেন্টে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এজন্য সে তার আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। এরপর সে সবাইকে ইমপ্রেস করার জন্য তার মিষ্টি গলায় একটি গান গাইতে শুরু করে। এতে করে পুরো পরিবার যেন মুগ্ধ হয়ে যায়। আর অরুণও পূজাকে প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়। কিন্তু পরিবারে একজন ছিল যার মুখে হাসির বদলে দুশ্চিন্তা বেশি ছিল। আসলে কমলেশের কাছে ইংরেজি বলা এই মডার্ন মেয়ে একদমই পছন্দ না। তাই সে পূজাকে পাত্রী হিসেবে একদমই মেনে নিতে পারে না। এরপর সে অরুণকে বলে, দেখো এই মেয়েটিকে আমি বাড়ির বউ হিসেবে মানতে পারছি না। কিন্তু অরুণ বলে সবকিছু তো ঠিকই আছে, আর এই মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমার এই মেয়েকেই বউ হিসেবে লাগবে। অরুণের আবদার ফেলতে না পেরে কমলেশও রাজি হয়ে যায়। তাই তার অনিচ্ছা থাকা সত্ত্বে সে এই বিয়েতে মত দেয়। আর সেদিনই তড়িগড়ি করে আংটি বদল হয়ে যায়। পরের দিন কমলেশ সকাল সকাল শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের কেনাকাটা করার জন্য। কিন্তু পথে সে খেয়াল করে রাস্তায় অনেক মানুষের ভিড় রয়েছে, কেননা তাদের এলাকায় কিছু মানুষ নিখোঁজ হয়েছিল। তাই পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয়নি বলে সবাই মিলে মিছিলে নেমেছে। আর সেই মিছিলের ভিড়ের মধ্যে কমলেশ দেখতে পায় তাদের বাড়ির হবু বউ পূজাও রয়েছে। আর এটা দেখতে পেয়ে কমলেশের যেন পা থেকে মাটি সরে যায়। তার মাথায় যেন রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে। তাই সে কাছে গিয়ে পূজাকে বলে, এসব নাটক বন্ধ করো। পূজাও বুঝে উঠতে পারে না সে এখানে কি এমন দোষ করে ফেললো। রাগে ফুলে ফেপে উঠে কমলেশ পূজার হাত ধরে বাড়িতে নিয়ে আসে। আর তার আঙুল থেকে এঙ্গেজমেন্টের আংটিটি খুলে নেয়। আর বলে, আমার দেবরের সাথে কোনোভাবেই তোমার মতো মেয়ের বিয়ে দিব না। বাড়িতে আসার পর কমলেশ পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। এতে করে কমলেশের স্বামী বলে, তুমি এটা মোটেও ভালো কাজ করনি। অরুণ এটা শুনতে পেয়ে বারবার মিনতি করে বলে, আমার মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে, তুমি তার সঙ্গে এমনটা না করলেও পারতে। সে তো কোনো অন্যায় কাজ করেনি, বরঞ্চ বিপদে সে মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এটা শোনার পরেও কমলেশ তার জেদের কাছে মাথা নত করে না। তাই সে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। সেদিন কিছুক্ষণ পরেই পূজা নিজেই অরুণদের বাসায় চলে আসে। আর সে বাড়ির ছাদে থাকা কমলেশের কাছে চলে যায় আর বলে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সে আরো বলে, দেখুন, আমি যদি ন্যায়ের জন্য বিপদে পড়া মানুষের পাশে না দাঁড়াই তবে তো এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তাই না? কমলেশ আসলে মন থেকে একটু নরম মানুষ ছিল। সেও বুঝতে পারে যে পূজা আসলে কোনো ভুল করেনি। তাই সে হাসি মুখে বলে, আমি আসলে তোমার কথাগুলো বুঝতে পেরেছি। আমার এই সামান্য একটা কারণে আমার দেবরের সাথে তোমার বিয়েটা না দেওয়া ঠিক হয়নি। আর আমি একটু বুঝিও কম, কিন্তু যখন আমি বুঝতে পারি কোনটা ভুল আর কোনটা সঠিক, তখন আমি সঠিক রাস্তা ছাড়া ভুল পথ বেছে নিই না। এরপর কমলেশ পূজাকে সবার কাছে নিয়ে যায় আর সসম্মানের সাথে আবারও বিয়ের আংটি পরিয়ে দেয়। এরপর চলে আসে সেই মুহূর্ত। পুরো বাড়ি যেন আনন্দে মেতে ওঠে। আজকে পূজা আর অরুণের বিয়ের দিন। বিয়ের মণ্ডপে বসে পূজা যেন কাঁপছিল।
কেননা তার শরীরে প্রচন্ড জ্বর এসেছিল। তবে যেহেতু বিয়ে বলে কথা, এত মানুষের এত আয়োজন, এখানে সামান্য একটা বিষয় নিয়ে পিছিয়ে দেওয়া যাবে না। তাই সে 7 পাকে ঘোরার সময় মেডিসিন খেয়ে নিজেকে শক্ত করে রাখে। তো যাই হোক, তার এই অসুস্থতা নিয়েই বিয়েটা সম্পন্ন হয়। আর এরপরেই আসে বিয়ের সেই রাত, মানে তাদের সেই বাসর রাত, যেটাকে প্রত্যেকটা মেয়ে এবং ছেলের জীবনের শ্রেষ্ঠ রাত হিসেবে বলা হয়। কিন্তু পূজা তো এখানে অসুস্থ ছিল, আর অসুস্থ থাকলে কিসের আবার বাসর রাত? তাই সে ভাবে হয়তোবা অরুণকে বিষয়টা বুঝিয়ে বললে সে বুঝবে। তার ধারণা ছিল বিয়ে মানে দায়িত্ব, আর ভালো মন্দ দুজনে সবকিছুই শেয়ার করে নেওয়া। তাই অরুণকে বুঝিয়ে বললে সে এই বিষয়টা অবশ্যই বুঝবে। এরপর অরুণ পূজার কাছে চলে আসে। তখন পূজা অরুণকে বলে, দেখো আমি জানি আমাদের আজকে বাসর রাত, কিন্তু আমার শরীর ভীষণ খারাপ, আজকে আমরা কিছুই করব না। আমি একটু সুস্থ হলেই তবে আমরা সবকিছুই করব, আর তোমাকে আমার ভালোবাসায় রাঙিয়ে দেব। কিন্তু অরুণ তখন স্বামীর অহংকার আর লালসায় মগ্ন ছিল। পূজা কান্না করে মিনতি করে বলে, আজকে আমাকে ছেড়ে দাও। কিন্তু অরুণ বলে, আজকে আমাদের বাসর রাত, আজকে এসব না করলে কবে করব? এই বলে সে পূজার উপরে অমানবিক অত্যাচার চালায়। নতুন বউয়ের যতটুকু তার স্বামীর কাছে আশা ছিল, তা যেন মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। এভাবেই সারা রাত চোখের পানি নিয়ে পূজা তাকিয়ে থাকে। সকালবেলা যখন অরুণ জেগে যায়, তখনও দেখতে পায় পূজা তখনও কান্না করছে। সে বলে, তুমি এমনটা কেন করছো? আমি তোমার স্বামী, আমার এতটুকু তো অধিকার রয়েছে, তাই না? আর আমি তো অন্য কোনো পরপুরুষ নয় যে তোমার সাথে জোর করে খারাপ কাজ করেছি। কিন্তু তখনও যন্ত্রণা আর ব্যথায় পূজা মুখ চেপে ধরে কান্না করছিল। অরুণ তাকে কান্না থামানোর অনেক চেষ্টা করে, আর বলে, আমি তোমার সাথে যা করেছি স্বামী হিসেবে অধিকার থেকেই করেছি। পূজা বলে, আমি সেই অধিকার গত রাত্রে তোমাকে দেইনি। কারো ইচ্ছের বিরুদ্ধে কিছু একটা করা এক প্রকার নির্যাতন। কিন্তু অরুণের পাষাণ মনে এসবের জন্য কিছুই মনে হয় না। অরুণের কাছে বউ মানে একটা খেলার পুতুল, যখন ইচ্ছে খেলবে আর যখন ইচ্ছে ভেঙে ফেলবে। পুতুলকে আগলে রাখার দায়িত্ব তার নয়। তাকে দেখে মনে হয় সে যেন ভোগ করার জন্যই বিয়েটা করেছে। এরপর পূজা বলে, তুমি আমার স্বামী হলেও কালকে গতরাতে তুমি আমার উপর অত্যাচার করেছো। এটা শুনে অরুণের পুরুষত্বে আঘাত লাগে। তাই সে পূজাকে বলে, তোর যদি মনে হয় আমি তোর সাথে অন্যায় করেছি, তাহলে তুই আমার রুম থেকে বের হয়ে যা। এই বলে সে অসুস্থ পূজাকে টানতে টানতে ঘরের বাহিরে বের করে দেয়। কাঁদতে কাঁদতে পূজা ব্যথা নিয়ে বাইরে আসলে দেখতে পায় কমলেশ কিছু মহিলাদের সাথে গল্প করছে। সে সবাইকে বলছে যে মেয়েরা যতটা বোমা ফাটানোকে ভয় না পায়, তার থেকে বেশি ভয় পায় নিজের ইজ্জতের তামাশা। এসব শুনে পূজা কিছুক্ষণের জন্য থ হয়ে যায়, আর ভাবে সে এখন যে পরিবার আর সমাজে এসেছে, সেখান থেকে বিচার পাওয়া অসম্ভব। তাই তার সাথে অন্যায় হচ্ছে জেনেও ভয়ে সে আবার রুমে ফিরে আসে। আর এতটুকু আশা নিয়ে ভাবছিল হয়তোবা অরুণ তাকে কিছুটা হলেও এবার বুঝবে আর তার কাছে ভুলের ক্ষমা চেয়ে নিবে। কিন্তু সে দেখতে পায় অরুণের তাকে নিয়ে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। পূজা তখনও জ্বরে কাঁপছিল, কিন্তু অরুণ আবারও পশুর মতো হয়ে যায়। সে একবারে যেন তার পরিপূর্ণ শান্তি পায়নি। তাই সে অসুস্থ পূজাকে বাধ্য করে আবারও অত্যাচার চালায়। এরপর সে জোরপূর্বক ভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করে। পূজা যেন এবার মন থেকে গভীরভাবে ভেঙে পড়ে। তার বেঁচে থাকার আশাটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে। সে ভাবে স্বামী স্ত্রীর বন্ধনকে সবাই ভালোবাসা বলে, কিন্তু এটা মোটেও কোনো ভালোবাসা না। এটা শুধুমাত্র স্বামীরা তার স্ত্রীকে ভোগ করা এবং বাড়ির কাজ করার জন্য নিয়ে আসে। এরপর কয়েক ঘন্টা পর পূজা সবটুকু আশা ছেড়ে দিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর কমলেশ সেখানে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, পূজা তোমার কি হয়েছে? তুমি এভাবে এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? অনেকবার জিজ্ঞাসা করার পরেও পূজা রাতে ঘটে যাওয়া পশুর অত্যাচারের কথা তাকে বলে না। কমলেশ ভেবে নেয় হয়তোবা নতুন বিয়ে হয়েছে, এজন্য হয়তোবা তার পরিবারের জন্য মন খারাপ করছে। তাই সে তাকে বলে, আগামীকাল আমি নিজেই তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসবো। এর পরের দিন কমলেশ বাইকে করে পূজাকে নিয়ে বের হয় তার বাবার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাওয়ার পথে পূজা ভাবছিল আর কেউ বুঝুক আর না বুঝুক, তার নিজের মা তো তার কষ্টটা বুঝবে। এরপর বাড়িতে পৌঁছে সে মন খারাপ করে বসেছিল। পূজার মা কাছে আসতেই পূজা সেই রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে, আর কি পরিমাণ তার উপর নির্যাতন করা হয়েছে সেটাও সে বলে। কিন্তু সে ভাবতে পারেনি যে তার মা এমনটা উত্তর দিবে। মা তাকে বলে, দেখো সে তো তোমার স্বামী, আর একটা দম্পতির মধ্যে সবকিছু হয়েই থাকে। আর নতুন বিয়ে হয়েছে, একটু শরীর তো ভোগ করবেই।
এতে তোমার অরুণকে না করা একদমই ঠিক হয়নি। মেয়ে হয়ে জন্ম নিয়েছো, এতটুকুতে ভেঙে পড়লে চলবে না। আর এই সম্পর্ক যত হবে ততই তোমাদের বংশে বাতি আসবে। এসব কথা মায়ের মুখে শুনে পূজা কান্নায় ভেঙে পড়ে আর তাকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করে। আর এরপরে তার মা নিজের কসম কাটিয়ে তাকে বলে, এমনিতেই আমাদের অভাবের সংসার, তোমাকে এই সংসারটা করতে হবে। সেই সাথে সাথে সমাজ বলেও একটা কথা আছে। তাই তার মা তখনই পূজাকে তার শ্বশুর বাড়িতে ফিরে যেতে বলে। পূজা তার মায়ের কাছে অনেক আকুতি মিনতি করে, কিন্তু পূজার মা বলে, তুমি যদি এখনই ওই বাড়িতে ফিরে না যাও তবে তুমি আমার মরা মুখ দেখবে। তাই কোনো উপায় দেখতে না পেয়ে পূজা আবারও সেই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর কমলেশ আবারও তাকে নিতে আসে। পূজা যেন একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছে, তাই সে তার নিথর দেহ নিয়ে বাইকে বসেছিল। রাস্তায় পূজা কমলেশকে বলে সে ওয়াশরুমে যাবে, তাই বাইকটা সাইড করতে। এরপর পূজা জীবনের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাই সে কমলেশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেক সময় পার হয়ে গেলেও কমলেশ দেখতে পায় পূজা ফিরে আসছে না। তাই সে খুঁজতে শুরু করে যে পূজা আসলে কোথায় চলে গিয়েছে। অনেক খুঁজেও সে পূজাকে দেখতে পায় না। তাই ঘরে পৌঁছে সমস্ত কিছু সে সবাইকে খুলে বলে। সবাই এই কথা শুনতে পেলে যেন তাদের উপর আকাশ ভেঙে পড়ে। আর সবাই বলতে থাকে, জলজান্ত একটা মানুষ তো এভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তাই আবারও কমলেশ বেরিয়ে পড়ে পূজাকে খুঁজতে। পথে সে কোথাও পূজাকে খুঁজতে না পেয়ে তার বান্ধবীকে কল করে আসতে বলে। পূজার বান্ধবী আসলে বলে সে তার ব্যাপারে কিছুই জানে না, তবে সে তাকে পূজাকে খুঁজতে সাহায্য করবে। এরপর অনেক সময় পর একটা পুরনো বাড়ির কাছে এসে সে পূজাকে পেয়ে যায়। বান্ধবীকে সে কিছুই বলতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। কমলেশ এসে বলে, তুমি এমনটা কেন করছো? তাই পূজা এবার সাহস করে সেই রাতে ঘটে যাওয়া সমস্ত কিছু তাকে খুলে বলে। সে তাকে এটাও বলে তার সাথে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। কিন্তু যেহেতু কমলেশ অরুণকে নিজের ছেলের মতো করে বড় করেছে, তাই ছেলের সম্পর্কে এমন কথা শুনে সে যেন হজমই করতে পারে না। তাই সত্যটা জানা সত্ত্বেও সে রেগে গিয়ে পূজাকে একটা থাপ্পড় মেরে দেয় আর জোরপূর্বক আবারও বাড়িতে নিয়ে আসে। পূজা যেন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। তাকে বোঝার মতো এই পৃথিবীতে একটা মানুষও ছিল না। এদিকে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম কমলেশ বাহির থেকে শক্ত হলেও ভেতরে সে অনেক নরম মনের একটা মানুষ ছিল। পূজাকে থাপ্পড় মারার পর থেকে সে ভাবছিল পূজা যেটা বলেছে সেটা যদি আসলেই সত্যি হয় তবে তার সঙ্গে এটা অন্যায় হচ্ছে। এরপর অরুণ আর পূজা হানিমুনে ঘুরতে চলে যায়। সবকিছুই অরুণের কাছে বেশ রঙিন লাগে, কিন্তু পূজার কাছে সবকিছুই কুয়াশার মতো ধোঁয়াশে মনে হচ্ছিল। সে অরুণকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু অরুণ শুধুমাত্র তাকে ভোগ করতেই চাইতো। তাই সে পূজার চোখের পানির মূল্য না দিয়ে আবারও পূজার উপর ঝাঁপিয়ে পড়ে। বেচারি পূজার বিছানায় শুয়ে যন্ত্রণা আর কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যে কিনা অরুণকে জীবন সঙ্গী মনে করে বোঝাতে চেয়েছিল, সে আসলে বোঝার মতো পাত্রই ছিল না। তার চোখে সে শুধুমাত্র একজন স্বামী, যার কোনো দায়িত্বই নেই। তার আছে শুধু শরীরের প্রতি লোভ আর লালসা। পূজার জীবনটা যেন একটা নরকে পরিণত হয়ে যায়। এর পরের দিন রাতে অরুণ বলে, চলো আবারও আমরা একবার মিলিত হই। এটা শুনতে পেয়ে পূজা যেন ভয় পেয়ে যায়, তাই বলে তুমি এখানেই থাকো, আমি বাথরুম থেকে আসছি। এই বলে সে নিজেকে বাথরুমের মধ্যে বন্দি করে ফেলে। অনেক সময় পার হয়ে গেলেও যখন সে দেখতে পায় পূজা বের হচ্ছে না, তখন অরুণ বাথরুমের দরজা ধাক্কা দেয় আর পূজা ভেতরে ভয়ে চিৎকার করে ওঠে আর তাকে বলে, তুমি যেটা আজকে চাইছো সেটা সম্ভব নয়, কেননা আমার পিরিয়ড চলছে। কিন্তু অরুণ পশুর মতো করে বলে, দরজাটা খোলো, আমি নিজেই চেক করে দেখব তোমার পিরিয়ড চলছে কিনা। পূজা যেন বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা নরপিশাচ তার স্বামী, সে তার স্বামী নামের কলঙ্ক। এই চরম অপমানে পূজা একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তাই ভয়কে তোয়াক্কা না করে সেখানে থাকা সে একটি ব্লেড নিয়ে নেয় আর শরীরের সেই গোপন জায়গায় আঘাত করে আর সে নিজেকে রক্তাক্ত করে ফেলে। পরের দিন পূজাকে হসপিটালে ভর্তি করা হয়। পরিবারের সবাই জেনে যায় পূজা হসপিটালে রয়েছে। সবাই যখন হসপিটালে পৌঁছায় অরুণ তখন খুবই বুদ্ধিমত্তার সাথে সবাইকে বলে, তেমন কিছু হয়নি, মেয়েদের যে সাধারণ সমস্যা হয় সেটাই হয়েছে। কমলেশ এবার পূজার কাছে চলে যায় আর দেখতে পায় পূজা জ্ঞান হারিয়ে জীবন মরণ নিয়ে যুদ্ধ করছে। তাই কমলেশ ডাক্তারের কাছে জানতে চায় আসলে পূজার কি হয়েছে। ডাক্তার এবার কমলেশকে সবকিছু খুলে বলে। এসব কথা শুনে কমলেশের যেন পা থেকে মাটি সরে যায়। ডাক্তার বলে পূজা ব্লেড দিয়ে নিজের গোপন স্থান কেটেছে আর সেই স্থানে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। এজন্য মূলত পূজা জীবন মৃত্যুর সাথে
পাঞ্জা লড়ছে। এসব শুনে যেন তার শরীর শিউরে ওঠে আর নিজেকে শান্ত করে বেরিয়ে আসে। এরপর সে তার পরিবারের সবাইকে বলে তেমন কিছুই হয়নি, আমি আসি পূজার কাছে, তোমরা বাড়িতে ফিরে যাও। এরপর সবাই হসপিটাল থেকে চলে যায়, শুধুমাত্র সেখানে কমলেশ রয়ে যায়। এরপর সে কিছু সময় পূজার কাছে বসে থাকে। কিছুক্ষণ বসে থাকার পরই পূজার জ্ঞান ফিরে আসে। পূজার জ্ঞান ফিরে আসার পর পূজা ব্যথায় ভরাক্রান্ত হয়ে বলতে থাকে যে তার সাথে প্রতিদিন অন্যায় হচ্ছিল, এজন্যই সে এই কাজ ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এরপর রাতের বেলা কমলেশ বাড়িতে ফিরে আসে আর পূজা যে কাজ করছিল, মানে ব্লেড দিয়ে সে কতটা যন্ত্রণা পেয়েছে সেটা উপলব্ধি করতে সে একটা ব্লেড নিয়ে বাথরুমে চলে যায় আর ব্লেড দিয়ে সে সেটাই করার চেষ্টা করে যেটা পূজা করেছে। কিন্তু ব্লেড হাতে নিতেই তার হাত কেঁপে ওঠে, তাই সে ওই ব্লেডটিকে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদতে শুরু করে। এতে করে তার বিশ্বাস হয়ে যায় পূজা যা বলেছে সবই সত্য, আর মানুষ কতটা যন্ত্রণা পেতে না চাইলে এমন কাজ করতে পারে। পরদিন অরুণ হসপিটালে আসে পূজাকে দেখার জন্য আর ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আর আমি কি এখন পূজাকে এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারবো? আর সে সেই সঙ্গে ডাক্তারের কাছে আরো জিজ্ঞাসা করে, আমি কি আমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবো? এই জঘন্য কথা শুনে ডাক্তার বলে, আমি পূজার ক্ষতস্থান দেখেছি, মানুষ কতটা কষ্ট আর বিপদে পড়লে এমন কাজ করতে পারে, আর আমি জানি এর পেছনে তোমার মতো নরপিশাচ দায়ী। শরীর ভোগের নেশায় মানুষ এতটা নিচে নামতে পারে, তোমাকে না দেখলে বুঝতামই না। তোমার মতো মানুষকে গুলি করে মেরে ফেলা উচিত। এরপর সে সিকিউরিটি গার্ডকে ডেকে অরুণকে বের করে দিতে বলে। বাহিরে এসে রিসিপশনে জানতে পারে পূজা হসপিটালে নেই, সব বিল পরিশোধ করে কমলেশ তাকে নিয়ে গিয়েছে। এরপর অরুণও হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। আসলে পূজা যে সোনালী স্বপ্ন নিয়ে নতুন সংসার করার জন্য স্বামীর বাড়িতে এসেছিল, সেটা তার কাছে পরিণত হয়ে গিয়েছে নরকে। কিন্তু সবকিছুর মধ্যে এবার পূজার পাশে কমলেশ দাঁড়িয়েছে। সে বুঝতে পেরেছে পূজার কষ্টটা, তাই সবার চোখের আড়ালে পূজাকে নিয়ে সে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, পূজার কি অরুণকে মাফ করে দেওয়া উচিত, নাকি তার জন্য এমন একটা শাস্তিই ঠিক আছে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।